সরকার বেতন বাড়ালো লাখো লাখো সরকারি কর্মকর্তার, কিন্তু সেই ঘোষণার কি কোনো প্রভাব পড়বে দেশের অর্থনীতির প্রাণভোমরা গার্মেন্টস শ্রমিকদের ভাগ্যে? সরকারি পে স্কেল বাড়লে কি গার্মেন্টসের ন্যূনতম মজুরিও বাড়বে, নাকি বাজারের মুদ্রাস্ফীতি কেবল শ্রমিকের থালার ভাত কেড়ে নেবে? 2026 সালের এই উত্তাল সময়ে 42 লাখ গার্মেন্টস শ্রমিকের বেতন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালে দাঁড়িয়ে আমাদের জাতীয় অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ হল গার্মেন্টস শিল্প। যখনই সরকারি পে স্কেল বা বেতন কাঠামোর ঘোষণা আসে তখন সবার মনে একটিই প্রশ্ন জাগে, এই ঘোষণার কি কোনো ইতিবাচক প্রভাব গার্মেন্টস শ্রমিকদের উপর পড়বে? বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি খাতের বেতনের ফারাক সবসময়ই ছিল, কিন্তু পে স্কেল এলে গার্মেন্টস খাতের শ্রমিকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। আজ আমরা বিশ্লেষণ করব, পে স্কেল এলে কি আসলেই শ্রমিকদের বেতন বাড়বে? প্রথমে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, সরকারি পে স্কেল এবং গার্মেন্টস শ্রমিকদের বেতন সম্পূর্ণ আলাদা দুটি আইনি কাঠামো। সরকারি কর্মচারীদের বেতন বাড়ে পে স্কেলের মাধ্যমে, আর গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারিত হয় মজুরি বোর্ড বা ওয়েজ বোর্ডের মাধ্যমে। ফলে সরকার পে স্কেল ঘোষণা করলে যে গার্মেন্টসের মালিকরা বেতন বাড়াতে বাধ্য হবেন, বিষয়টি আইনিভাবে তেমন নয়। তবে পে স্কেল এক ধরনের নৈতিক ও সামাজিক চাপ তৈরি করে। পে স্কেল আসার সাথে সাথে বাজারে একটি অদৃশ্য মুদ্রাস্ফীতি ঘটে। বাড়ি ভাড়া থেকে শুরু করে চাল ডালের দাম রকেটের গতিতে পারে। 2026 সালের এই অগ্নি মূল্যের বাজারে গার্মেন্টস শ্রমিকরা যখন দেখেন সরকারি কর্মকর্তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে কিন্তু তাদের বেতন আগের মতোই আছে, তখন শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। এই মুদ্রাস্ফীতি মূলত শ্রমিক সংগঠনগুলোকে নতুন করে বেতন বৃদ্ধির দাবি তোলার রসদ দেয়। গার্মেন্টস মালিকরা সবসময়ই যুক্তি দেন যে তাদের মুনাফা নির্ভর করে বায়ারদের দেওয়া অর্ডারের উপর। তারা মনে করেন সরকারি পে স্কেলের সাথে গার্মেন্টস খাতের বেতনকে মেলানো ঠিক হবে না। 2026 সালের বর্তমান বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতার কারণে মালিকরা সহজে বেতন বাড়াতে চান না। তবে পে স্কেল এলে যখন জীবনযাত্রার ব্যয় বাড়ে তখন উৎপাদনশীলতা ধরে রাখতে মালিকরা বাধ্য হয়েই ছোটখাটো বোনাস বা ইনসেন্টিভ নিয়ে চিন্তা শুরু করেন। একজন গার্মেন্টস শ্রমিকদের আয়ের 60% চলে যায় বাড়ি ভাড়ায়। পে স্কেল এলে যখন সরকারি কর্মকর্তাদের আবাসন ভাতা বাড়ে তখন বাড়িওয়ালারা এলাকার সব ঘরের ভাড়া বাড়িয়ে দেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন গার্মেন্টস শ্রমিকরা। বেতন না বাড়লেও তাদের যাপিত জীবনের খরচ কয়েক গুণ বেড়ে যায়। এই যে ইনডাইরেক্ট কস্ট বা পরোক্ষ খরচ, এটিই মূলত গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় নামাতে বাধ্য করে। 2026 সালে আমরা দেখছি যে প্রযুক্তির উৎকর্ষতায় গার্মেন্টসের কর্মদক্ষতা বেড়েছে। সরকার এবং আন্তর্জাতিক চাপের মুখে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর একটি জোরালো দাবি সবসময়ই থাকে। পে স্কেল যখন কার্যকর হয় তখন সরকারও রাজনৈতিকভাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ কোনো ঘোষণা বা নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিতে পারে। অর্থাৎ পে স্কেল সরাসরি না হলেও পরোক্ষভাবে বেতন বৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করে। একই বাজারে একই দামে পণ্য কিনছে একজন সরকারি পিয়ন আর একজন গার্মেন্টস সুপারভাইজার। পিয়নের বেতন বাড়লেও সুপারভাইজারের বেতন না বাড়লে সমাজে এক ধরনের তীব্র অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়। এই বৈষম্য 2026 সালের শিল্প এলাকায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তাই টেকসই উন্নয়নের স্বার্থে সরকার ও মালিক পক্ষকে পে স্কেল পরবর্তী বাজার দর বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি সমন্বয় করতে হয়। পরিশেষে বলা যায়, পে স্কেল এলে সরাসরি গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ে না, কিন্তু এটি বেতন বৃদ্ধির একটি ক্ষেত্র তৈরি করে দেয়। বাজার দর যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন নতুন মজুরি বোর্ড ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। 2026 সালে আমাদের প্রত্যাশা, বেতন বাড়ার সুফল যেন কেবল এক শ্রেণীর মানুষের জন্য না হয়, বরং তা যেন প্রতিটি শ্রমিকের ঘরে অন্ন জোগাতে সাহায্য করে।